যখন ওনার বিরুদ্ধে যে হত্যা মামলাটার অভিযোগ আনা হয়েছে বা হত্যা মামলাটা দায়ের করা হয়েছে তখন উনি ২৪ ঘন্টা অর্থাৎ 24 আওয়ার্স পুলিশ পাহারার মধ্যে থাকতেন। সবাই সামনে এই ডালবাড়ি ডালবাড়ি আগে নিয়ে সব ছেলে নিয়ে সামনে থাকে। একটু সাইড দিয়েন সবাই প্লিজ, প্লিজ একটু সাইড দিয়েন, একটু সামনে নেন প্লিজ, প্লিজ একটু সাইড দিয়েন। মানুষ নামবে তো একটু সামনে 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 একটু পিছিয়ে থেকে হবে, লোক নামবে তো জায়গা দিতে হবে। আপনারা ঢুকেন, আমরা একটু সাইড না বাড়িতে দেন না, লোক সাইড দেন চলে আসি, তাই ওদিক দিয়ে লোক বাইরে হ্যাঁ আছে এই যে লাগবে হ্যাঁ আছে। নতুন আগামী দিনের ভবিষ্যৎ কথাটা মনে রাখেন, বুঝতে হইব আগামী দিনের সর্বনাশাটাই আমার দিন। আসসালামু আলাইকুম। 1 নম্বর স্পট, 1 নম্বর স্পট, 1 নম্বর স্পট, দ্রুত হাজত থানায় আসবেন। সাবেক প্রধান বিচারপতি
এবিএম খায়রুল হকের শাহবাগ থানায় দায়ের করা মামলা 13/8/2024 রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। আমি এবিএম খায়রুল হকের পক্ষে একটি জামিনের আবেদন দিয়ে শুনানির অনুমতি প্রার্থনা করি, কিন্তু আদালত আমার জামিনের আবেদনটা শুনানি করতে আমাকে সুযোগ না দিয়ে আদালত বলেছে যে আপনি আজকে ফুটআপ দেন, যথারীতি এটা শুনানি হবে। তো আমি জানি না কেন আমার এই আজকের এই জামিনের আবেদনটা শুনানি করেন নাই। উনি একজন বয়স্ক মানুষ, ওনাকে মাথায় হেলমেট দিয়ে এনেছে। আমি আদালতের কাছে এটি প্রার্থনা করার চেষ্টা করেছি যে একজন বয়স্ক মানুষ সাবেক বিচারপতিকে যদি এভাবে আদালতে হেলমেট দিয়ে আনা হয় তাহলে এটা সারা বাংলাদেশের আদালতকে অবমাননা করা হয়েছে। কারণ খায়রুল হক শুধুমাত্র একজন ব্যক্তি না, উনি একজন ইনস্টিটিউট, উনি একজন বাংলাদেশের সাবেক বিচারপতি। যদি আমি সাবেক বিচারপতিকে যদি ন্যূনতম সম্মানটুকু না দেখাই তাহলে আমি মনে করি এই বাংলাদেশের সমগ্র বিচারাঙ্গনকে আমরা অবমাননা করেছি। উনি এখন রাষ্ট্রীয় নিরাপত্তাতে আছে। একটা রাষ্ট্র যদি ওনাকে নিরাপত্তা নাই দিতে পারে, একজন প্রধান বিচারপতিকে নিরাপত্তা না দিতে পারে, একজন প্রধান বিচারপতিকে নিরাপত্তার জন্য যদি হেলমেট পরাইতে হয় তাহলে রাষ্ট্রের আমি মনে করি এটা ব্যর্থতা, এটা নিরাপত্তা না। দেখেন, ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে রায় জালিয়াতি। এটা আসলে কিছুটা অজ্ঞতার কারণে এই কথাগুলো বলা হয়। কারণ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি একজন থাকে না। একজন বিচারপতির পক্ষে কোনো অবস্থায় জাজমেন্ট দেওয়া সম্ভব না, ওখানে মেজরিটির ভিত্তিতে জাজমেন্ট দেওয়া হয়। সুতরাং উনি এককভাবে কোনো জাজমেন্ট দেয় নাই, ওনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন আনার আইনগত কোনো সুযোগ নাই। তাছাড়া বাংলাদেশে যদি সংবিধান অনুযায়ী আপিলেট ডিভিশন যদি কোনো জাজমেন্ট দিয়ে থাকে তাহলে ওই জাজমেন্টের বিরুদ্ধে যদি কেউ সংক্ষিপ্ত হয়ে থাকে তাহলে উনি রিভিউ করার সুযোগ আছে। যেখানে রিভিউ করার সুযোগ রয়েছে সেখানে এভাবে একটা ক্রিমিনাল মামলা কোনো অবস্থাতেই করা যায় না, ক্রিমিনাল মামলা চলে না। শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে অথবা উদ্দেশ্য প্রণোদিত হয় আমি মনে করি বিচারাঙ্গনকে ছোট করার জন্য বা বিচারাঙ্গনকে নিয়ে কোনো দুরভিসন্ধিমূলক কোনো কার্যক্রম আছে কিনা, আমি খায়রুল হকের যিনি পক্ষে আছে, খায়রুল হকের যিনি বিপক্ষে আছে, আমি উভয় পক্ষকে এই জিনিসটা গভীরভাবে চিন্তা করার জন্য আহ্বান জানাই। দেখেন, হত্যা মামলাটা সেটা আমি শুনানিতে বলেছিলাম, যখন ওনার বিরুদ্ধে যে হত্যা মামলাটার অভিযোগ আনা হয়েছে বা হত্যা মামলাটা দায়ের করা হয়েছে তখন উনি 24 ঘন্টা অর্থাৎ 24 আওয়ার্স পুলিশ পাহারার মধ্যে থাকতেন। উনি বাসা থেকে বাইরে হলেও পুলিশ নিয়ে বাইরে হতে হতো, অর্থাৎ উনি কোনো অবস্থায় পুলিশ ছাড়া কোনো দিকে মুভ করার সুযোগ ছিল না। এমতো অবস্থায় ওনার বাসা হলো ধানমন্ডি, হত্যাকাণ্ড ঘটনাটা দেখানো হয়েছে যাত্রাবাড়ি। এখন পুলিশ পাহারা ব্যতীত উনি ওইখানে যাওয়াটা অসম্ভব ছিল বলেই আপাতত দৃষ্টিতে, প্রাথমিক দৃষ্টিতে এই মামলাটা ওনাকে শুধুমাত্র হয়রানি করার জন্য করা হয়েছে।